গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ১ মিনিটের ভিডিও চিত্র প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার বিতরণ শেষে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখান থেকে। রাজনৈতিক দল করার সুযোগ দেয়। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগও তখন গঠিত হয়। ৮১ সালে যে কনফারেন্স হয়, সেই কনফারেন্সে আমাকে আমার বর্তমানে সভাপতি নির্বাচিত করে। তখন দেশে ফিরে আসাটাও অনেক বাধা, তারপরেও আমি ফিরে আসি। আমি যখন ফিরে আসি আমি জানি না আমি কোথায় থাকবো, কারণ আমার থাকার কোনো ঘরবাড়ি নেই, আমার চলার কোনো ব্যবস্থা নেই। কিন্তু আমি ফিরে এসেছি। আমার ছোটো ফুপুর বাসায় এসে উঠি, কোনোদিন ছোটো ফুপুর বাসা, কোনোদিন মেজর ফুপুর বাসা, এইভাবেই থাকতাম। এবং তারপর সারা বাংলাদেশে আমি ঘুরি। কারণ আমরা ছোটোবেলা থেকে দেখেছি আমার বাবা, আমাদের সাথে দেখা হতো জেল গেটে। যখন স্কুলে পড়ি তখনও জেল গেটে যেতাম। কলেজে পড়ি, বক্সিবাজার কলেজে পড়তাম, এখন যেটা বদরুন্নেসা গার্লস ওটা ছিল তখন ইডেন ইন্টারমিডিয়েট গার্লস কলেজ, সেখানে আমি পড়তাম। সেখান থেকেও রিক্সা করে জেল গেটে যেতাম। আবার ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম তারপরেও আমার বাবা জেলে, ওই জেল গেটেই আমাদের সাথে দেখা। আমার মা সব কিছু সামলাতেন। আমার মা কখনো কোনোদিন কোনো ব্যাপারে আমার বাবাকে বলেন নাই যে তুমি জেলে আমাদের কষ্ট হয়। শুধু বলতেন তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি সব সামলাবো, আমি সব দেখব। এবং এটা ঠিকই যে বাস্তবে সব কিছু আমার মাই করতেন। আমাদের বড় করা, ঘর সংসার দেখা, সাথে সাথে রাজনৈতিক সিদ্ধান্তগুলিতেও তিনি বিরাট ভূমিকা রাখতেন। আন্দোলন সংগ্রামগুলি তিনি সংগঠিত করতেন। একটা স্বপ্নই ছিল, যখন 48 সালে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকারটা কেড়ে নেওয়া হয়, তখন থেকেই চিন্তা যে পাকিস্তানিদের সাথে থাকা যাবে না। কারণ আমাদের সংস্কৃতির উপর আঘাত দেওয়া, ভাষার উপর আঘাত দেওয়া মানে আমাদেরকে তারা অবহেলিত করে রেখেছিল। সারা বাংলাদেশ আমি ঘুরেছি, দেখেছি দারিদ্র্যের কষাঘাতে মানুষ জর্জরিত, একবেলা খাবার জোটে না। আর শিক্ষা, ঔষধ, এগুলি তো চিকিৎসা, এগুলি তো তাদের স্বপ্নই ছিল, কখনো এগুলি পেত না। আর আমার বাবা কিন্তু এটা জানতেন, বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন যে বাংলাদেশের এই দুরবস্থা, এবং তিনি নিজেও সারা বাংলাদেশ ঘুরেছেন। এবং একটাই ছিল যে কিভাবে এই দেশটা পরিবর্তন আনা যায়। আর সেই জন্যই সেই 48 সালে ভাষার উপর যখন আঘাত আসলো, তখন থেকে তার চিন্তা ছিল যে এই দেশ স্বাধীন করতে হবে। কারণ এই ভাষা আন্দোলন করতে যেয়ে তিনি আসলে পাকিস্তান সৃষ্টির পিছনেও তার যথেষ্ট অবদান ছিল। একসময় পাকিস্তানের জন্য তিনি সংগ্রাম করেছেন। দল গঠন করা, মুসলিম লীগকে গঠন করা থেকে শুরু করে সব কাজে অত্যন্ত সক্রিয় ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেই পাকিস্তান হবার পরে দেখা গেল আমরা বাঙালিরাই সব থেকে বেশি অবহেলিত। এটাই উনি মেনে নিতে পারেননি, যে কারণে তার ভিতরে এই চেতনাটা সবসময় কাজ করত। কিন্তু তিনি প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছিলেন খুব পরিকল্পিতভাবে। সব থেকে যে বিষয়টা ছিল যে মানুষের সঙ্গে সংযোগ করা আর মানুষকে উদ্বুদ্ধ করা, স্বাধীনতার চিন্তাটা মানুষের ভিতরে ঢোকানো। কারণ একসময় পাকিস্তানের জন্য আন্দোলন করার জন্য তিনিই মানুষের কাছে বেশি গেছেন। আবার সেই মানুষগুলোকে পরিবর্তন করে আবার নতুন একটা আন্দোলনে সম্পৃক্ত করা, এটা খুব কঠিন একটা কাজ ছিল। আর তিনি যে স্বাধীনতা চাইতেন আমরা পরিবারের সবাই জানতাম, কিন্তু আমরা মুখে বলা নিষেধ ছিল। কিন্তু কাজের মধ্য দিয়ে ধীরে ধীরে মানুষকে এই চেতনায় তিনি উদ্বুদ্ধ করেছিলেন। আর যে কারণে আর দলকে সংগঠিত করা, তো যে কারণে 7ই মার্চের ভাষণে তিনি যখন আহ্বান করলেন বাংলাদেশের মানুষ, এটা ঠিকই যে যা কিছু আছে তাই নিয়ে কিন্তু শত্রু মোকাবেলা করতে নেমে গিয়েছিল। আমাদের মানে যুব সমাজ থেকে শুরু করে, নারী সমাজ থেকে শুরু করে, মানে বয়োবৃদ্ধ প্রত্যেকেই, সবাই কিন্তু মানে যুদ্ধ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে, শত্রুমুক্ত করতে হবে, এই চেতনাই কিন্তু ছিল। এই চেতনাটা সৃষ্টি করা কিন্তু একটা বিরাট কাজ ছিল, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা বাংলাদেশের মানুষের মাঝে এই চেতনাটা তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন, এই চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। আমাদের মুক্তিযুদ্ধে শুধু যারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে তা নয়, ভিতরে যারা ছিলেন তারাও
প্রতি পদে পদে পাকিস্তানি হানাদার বাহিনীর জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করা, কারণ এটা একটা গেরিলা যুদ্ধ। 7ই মার্চের ভাষণের যে দিক নির্দেশনা, সেটা কিন্তু একটা গেরিলা যুদ্ধ পরিচালনা করার দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন। আবার দেশের মানুষ কিন্তু সেটাই করেছে, এবং যার মধ্যে দিয়ে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি। একটা কথা তিনি বলতেন যে আমাদের এই ঘুণে ধরা সমাজটা ভেঙে একটা নতুন সমাজ গড়তে হবে। প্রায় তিনি বলতেন যে মাত্র 5 ভাগ মানুষ 95 ভাগ মানুষকে পরিচালিত করবে, তা হতে পারে না, বরং 95 ভাগ মানুষ তারাই নিজেদেরকে নিজে পরিচালিত করবে, 100 ভাগ মানুষকে পরিচালিত করবে। আর সেই লক্ষ্য নিয়ে একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশটা গড়ে তোলার পর তিনি যখন সেই লক্ষ্যটা নিয়ে যাত্রা শুরু করলেন, একটা পরিবর্তন আনতে চাইলেন। এই পরিবর্তনটা আসলে আমাদের অনেকে নিতে পারেনি। তার কারণ আছে। এটা হলো আমার চিন্তা যে আসলে এই অঞ্চলের মানুষ বারবারই কিন্তু শোষণ বঞ্চনার শিকার হয়েছে, যার ফলে তাদের ভিতরে যে একটা আত্মমর্যাদাবোধ বা আত্মসম্ভ্রমের চিন্তা, সেটা কিন্তু অনেকটা কম ছিল। কিন্তু মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পরে তাদের মাঝে সেই চেতনাটা, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই চেতনাটা গড়ে ওঠে। কিন্তু আমাদের যে কিছু এক শ্রেণীর লোক আছে, বেশ তারা জ্ঞানী গুণী, তারা সবসময় তাদের নিজের আরামায়েশটার দিকে বেশি তাকায়। এখন তৃণমূল পর্যায়ে মানুষ শক্তিশালী হয়ে উঠবে, তারা সিদ্ধান্ত নেবে, তারা সিদ্ধান্ত দেবে, তারা ক্ষমতাসীন হবে, এটা একটা শ্রেণী থাকে, তারা কখনোই মানতে পারে না, পছন্দ করে না, বা তারা সবসময় এটার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর এর সাথে ইন্ধন যোগায় আমাদের যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল। আর পাকিস্তান বা অনেক বড় বড় দেশও তখন যারা 7 ফ্লিট পাঠিয়ে আমাদের যুদ্ধে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের কাছেও বাংলাদেশের স্বাধীনতা বা এই বিজয়টা, যারা পাকিস্তানকে সাহায্য করেছিল, তাদের কাছে এই বিজয়টাও গ্রহণযোগ্য ছিল না। কিন্তু তারা জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। এবং পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান তো ফাঁসির আদেশটাও দিয়ে দিয়েছিল, কিন্তু আন্তর্জাতিক চাপে সেটা আর কার্যকর করতে পারেনি। কারণ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে তারা বাধ্য হয়। তিনি বাংলাদেশে ফিরে আসেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ সফলভাবে গড়ে তোলেন। মাত্র 3 বছর 7 মাস 3 দিন হাতে সময় পান। এই সময়ের মধ্যেই কিন্তু এই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে আসেন, এমন পর্যায়ে যে উন্নয়নের যে ধাপটা তিনি উঠিয়ে নিয়ে এসেছিলেন, আমরাও আজ পর্যন্ত তা কিন্তু পারিনি। এটা হলো বাস্তবতা। তো যখনই তারা দেখলো যে বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নত হবে, ওই জায়গাটাই আঘাত দিতে চাইল, যেন স্বাধীনতার সুফলটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে না পারি। 75-এর সেই 15 আগস্ট শুধু ক্ষমতার জন্য জাতিপিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তা নয়, একটা পরিবার বা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সহ এই হত্যাকাণ্ডটা চালালো। আমি আজকে দিনে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে যারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে অকাতরে জীবন দান করেছে, সেই সকল শহীদদের প্রতি। হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনেরা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে। স্বাধীনতার পর তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আমার মা তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমি সেই সব নির্যাতিত মা বোনদের প্রতি শ্রদ্ধা জানাই। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমার বাবার মিলিটারি সেক্রেটারি বা পুলিশ অফিসার সহ আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করে শ্রদ্ধা জানাই। 15 আগস্টের পর থেকে আমাদের ইতিহাস বিকৃতি শুরু হয়, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হয় এবং সকলের নামে নানা ধরনের কুৎসা রটনা করে করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ হয়ে যায়। যে জয় বাংলা স্লোগান দিয়ে এদেশের মানুষ অকাতরে রক্ত দিয়েছে, একটা মুক্তিযোদ্ধা যখন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে গেছে, শত্রুকে মোকাবেলা করেছে, ওই জয় বাংলা স্লোগান দিয়েই কিন্তু তারা সেই শত্রুকে আঘাত করেছে, নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছে।
সেই জয় বাংলা স্লোগানটাও বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়। আমি জানি না পৃথিবীর আর কোনো দেশে এভাবে একটা যুদ্ধ করে যারা এত আত্মাহুতি দেয় তাদেরকে এত অবমাননা করে। বাংলাদেশে এমন একটা সময় চলে এসেছিল যখন কেউ আমি মুক্তিযুদ্ধ করেছি এই কথাটা বলার সাহস ছিল না, কারণ এই কথাটা বললে চাকরিও পাবে না, কাজও পাবে না, ব্যবসা করতে পারে, কিছু করতে পারবে না। আর কিছু দালাল জুটে গিয়েছিল ওই ক্ষমতাসীনদের সাথে, যারা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে আবার নিজেরা দল করে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু অধিকাংশ পরিবার আমি জানি অনেকেই এই ওইটুকু বলতে সাহস নেই। অথচ যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করলাম, যে স্বাধীন বাংলায় আজকে বাঙালিরা কাজের সুযোগ পাচ্ছে, চাকরির সুযোগ পাচ্ছে, বড় বড় পোস্টে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে পারছে, বিদেশে পরিচয় হচ্ছে, নিজের একটা আত্মপরিচয় বা একটা পাসপোর্ট পাচ্ছে। পাকিস্তান আমলে তো তা ছিল না। আমার মনে আছে আমি পাকিস্তান আমলে আমার স্বামীর কর্মস্থল ইটালি যাব, ঢাকার থেকে আমার ভিসা পাওয়ার ক্ষমতা ছিল না। ভিসা পেতে করাচিতে যেতে হতো, আর করাচিতে থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপরে বিদেশে যেতে হতো। কোনো এখান থেকে কোনো আন্তর্জাতিক বিমানও যেত না। আমি বিদেশে যেতে গেলে ওই করাচিতে যেতে হবে। এই ছিল আমাদের অবস্থা। আর সেখানে আজকে আমরা আমাদের দেশ, আমাদের সব কিছু, আজকে সমস্ত একটা সরকারি অফিসার খুব বেশি হলে বোধহয় ডেপুটি সেক্রেটারি পর্যন্ত হতে পেরেছে, কেউ কোনোদিন একটা সেক্রেটারি হতে পারেনি। একটা সেনা অফিসার ওই মেজর পর্যন্ত, মোট একজন কর্নেল ছিল। 6 দফা দেওয়ার পরে কিছুটা যুক্ত হয়। এবং তারা বলতো বাঙালিরা আবার কী করবে, বাঙালিদের উঁচা না লম্বা না, তারা যুদ্ধ আবার তারা আবার পথ পাবে কোত্থেকে। অথচ বাংলাদেশের মানুষের কিন্তু শিক্ষায় দীক্ষায় সব থেকে বেশি অগ্রগামী ছিল, কিন্তু তাদেরকে অবহেলিত করা হতো। আর সেখানে আজকে বাংলাদেশের মানুষ সব কিছু পেয়েছে। মেজররা মেজর থেকে মেজর জেনারেল পর্যন্ত হতে পেরেছে। শুধু দেশ স্বাধীন হয়েছে সেটার জন্যই তো। আর সেই স্বাধীনতার পিছনে যারা সংগ্রাম করেছে, আত্মাহুতি দিয়েছে, জাতির পিতার নেতৃত্বে আহ্বানে সাড়া দিয়ে এত ত্যাগ স্বীকার করেছে, তারাই সব থেকে অবহেলিত ছিল। 96 সালে সরকার আসার পর যখন আমি একটা কথা বলবো যে যখন থেকে রাজনীতি করার সুযোগ এসেছে, আমাদের দল সবসময় শত বৈরী অবস্থায়ও ওই 7ই মার্চের ভাষণ জোর করে বাজাতো, বঙ্গবন্ধুর ছবি দেখাতো, এবং এটা করতে যেয়ে আমাদের অনেক নেতাকর্মীকে কিন্তু হত্যাও করা হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, আঘাত করেছে ক্ষমতাসীনরা, তখন বিএনপি নেতাকর্মীরা অনেক মানুষ হত্যা করেছে। তারা কেন ওই 7ই মার্চে ভাষণ বাজালো, কেন এই করলো, এইভাবে জেল জুলুম অত্যাচার সহ্য করেছে। 97 সালে সরকার গঠন করার পরে প্রথম যখন এই ভাষণটা আমরা বাজাতে শুরু করলাম, এই ভাষণটা বোধহয় পৃথিবীর একমাত্র ভাষণ যেটা এই কত দিন, কত ঘন্টা, কতবার যে এই ভাষণটা মানুষ শুনেছে আর বাজানো হয়েছে, এটা বোধহয় আর কোনো দিন কোনো নেতার কোনো ভাষণ, পৃথিবীর যত শ্রেষ্ঠ ভাষণ আছে কোনো ভাষণই কিন্তু সেইভাবে মানুষের ভিতরে এই প্রণোদনা আনতে পারে নাই। এখনও ভাষণটা শুনলে মনে হয় যে আমাদের এখন অনেক কাজ করা বাকি আছে। কারণ তিনি স্বাধীনতার কথা বলেছেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, সেই সাথে বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। অর্থাৎ স্বাধীনতার সাথে সাথে আমাদের অর্থনৈতিক মুক্তি, কারণ রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি পেতে হবে। এই অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করা, এটাই ছিল অন্তর্নিহিত কথা। অর্থাৎ দেশটাকে তিনি করতে চেয়েছিলেন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত একটা সমাজ করতে চেয়েছিলেন, যে সমাজের একেবারে নিম্ন স্তরের মানুষও তার অধিকারটা পাবে। শিক্ষা, দীক্ষা, তাদের খাদ্য, তাদের সব কিছু, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থা, সব কিছু নিশ্চিত করা, এটাই ছিল জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন। যে ইতিহাস বিকৃত করা হয়েছিল, সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। আর আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই যে ছোট্ট ছেলে মেয়ে সোনামণি, তোমরা আজকে নতুন প্রজন্ম, তোমরা একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সেটা করতে হলে একটা আদর্শ লাগে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এবং